এরপরে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সাল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 দাগের কোশ্চেনটি নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 251। তো প্রথমে আমরা বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আলোচনা করব। জমিদার সভার সভাপতি ছিলেন এখানে রাধাকান্ত দেব হবে। বর্তমান ভারত যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটা উদ্বোধন পত্রিকায়। জন্মসূত্রে গোরা হলো একজন খ্রিস্টান। ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালেট। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি স্থাপনের পিছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য তিনি হলেন উইলিয়াম জোন্স। অযোধ্যা খ্রিস্টান সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু। মোপলা বিদ্রোহ হয়েছিল, এটা মালাবার অঞ্চলে হবে। সারা ভারত খ্রিস্টান কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন কে? স্বামী সহজানন্দ সরস্বতী। এরপরে আলোচনা করব বিভাগ খ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ক স্তম্ভ খ স্তম্ভ মিলাবো। ন্যাশনাল পেপার এখানে নবগোপাল মিত্র হবে। সন্দেশ পত্রিকা সুকুমার রায় হবে। গণবাণী পত্রিকা এখানে মুজাফফর আহমেদ হবে। ওকে, তো এখানে ম্যাপ পয়েন্টিংগুলি আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যতগুলি ম্যাপ আছে আমরা একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। গগেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলির বিষয়বস্তু কী ছিল? গগেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলির বিষয়বস্তু ছিল সমাজের নানা কুপ্রথা, ধর্মান্ধতা ও মধ্যবিত্ত জীবনের রূট বাস্তবতা। তিনি ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলিকে চিত্রিত করতেন। তার শিল্পকর্মে ইউরোপীয় কিউবিজম ও আধুনিক চিন্তাধারার প্রভাব দেখা যায়। 3-2 চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? চার্লস উইলকিন্স বিখ্যাত হয়েছিলেন কারণ তিনি সংস্কৃত ভাষা থেকে প্রথম ইংরেজিতে ভগবদ্গীতা অনুবাদ করেছিলেন। তিনি ভারতীয় শাস্ত্র ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ ছিলেন এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। ভারতীয় সংস্কৃতিকে পাশ্চাত্যে পরিচিতি করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান স্মরণীয়। 3-3 মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত ভারতের প্রথম চিকিৎসক যিনি পশ্চিমী ধারায় শবদেহ পরীক্ষা বা পোস্টমর্টম করেন। এটি ছিল তৎকালীন সমাজে একটি সাহসিকতাপূর্ণ কাজ, কারণ সমাজে মৃতদেহ স্পর্শ করা নিষিদ্ধ ছিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3-4 মাদারি পাশি স্মরণীয় কেন? মাদারি পাশি ছিলেন একজন বিদ্রোহী কৃষক নেতা যিনি এক টাবা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গরিব কৃষকদের সংগঠিত করেন। কৃষক অধিকার রক্ষার সংগ্রামে তিনি এক সাহসী ও স্মরণীয় চরিত্র হয়ে উঠেছিলেন। মোপলারা কেন বিদ্রোহ করেছিল? মোপলারা মালাবার অঞ্চলের মুসলমান কৃষিজীবী সম্প্রদায় ছিল, যারা 1921 সালে জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা করের বোঝা ও জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। খিলাফত ও অসহযোগ আন্দোলনের আবহে তারা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। বিভাগ ঘ 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হিন্দু মেলার উদ্দেশ্য গুরুত্ব বর্ণনা করো। উদ্দেশ্য: হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 সালে কলকাতায়। নবযুগের বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটাতে এর প্রধান উদ্যোক্তা ছিলেন নবগঠিত সঞ্জীবনী সভার সদস্যরা, যারা অন্যতম ছিলেন রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র। হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল দেশীয় শিল্প, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া ও সংস্কৃতির প্রচার করা, বিদেশি পণ্য পরিহার করে স্বদেশী দ্রব্য ব্যবহারে উৎসাহিত দেওয়া। 3 ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ, আত্মমর্যাদা ও দেশপ্রেম জাগ্রত করা। যুব সমাজকে পাশ্চাত্য অনুকরণ ত্যাগ করে নিজেদের সংস্কৃতির প্রতি গর্ববোধ করতে শেখানো। গুরুত্ব: হিন্দু মেলার গুরুত্ব ইতিহাসে গভীরভাবে প্রথিত। এটি ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনের সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করে
এর মাধ্যমে প্রথমবারের মতো সংগঠিতভাবে দেশীয় সংস্কৃতি ও ক্রীড়ার প্রদর্শনী শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে এই মেলায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা ছিল এক বড় দৃষ্টান্ত। হিন্দু মেলার মাধ্যমে স্বদেশী চেতনার বিকাশ ঘটে, যা পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। 2 নম্বর, দেশীয় বস্ত্র, হস্তশিল্প, কৃষিপণ্যের প্রদর্শনীর মাধ্যমে আত্মনির্ভরতার ধারণা ছড়িয়ে পড়ে। 3 নম্বর, ক্রীড়াক্ষেত্রে দেশীয় খেলা যেমন কুস্তি, দ্বন্দ্বব্যায়াম ইত্যাদির চর্চা বাড়ে, যা শারীরিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটি ভারতীয় জাতির মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলতেও সাহায্য করে। উপসংহার: হিন্দু মেলা শুধু একটি সাংস্কৃতিক মেলাই ছিল না, এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয় চেতনার এক সাংস্কৃতিক প্রতিবাদ। এর মাধ্যমে ভারতীয় সমাজে যে জাতীয়তাবোধের বীজ রোপিত হয়েছিল তা ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4.2 বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান বর্ণনা করো। 19বিংশ শতাব্দীর শেষে ও বিংশ শতাব্দীর শুরুতে বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছিল বসু বিজ্ঞান মন্দির। এই প্রতিষ্ঠানটির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন জগদীশচন্দ্র বসু, যিনি ছিলেন ভারতের অন্যতম বিজ্ঞানী ও গবেষক। প্রতিষ্ঠাতা ও উদ্দেশ্য: বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালের কলকাতায়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি তার নিজের বৈজ্ঞানিক গবেষণার জন্য এবং নতুন প্রজন্মের বিজ্ঞানীদের গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর, দেশীয়ভাবে বিজ্ঞান গবেষণার পরিবেশ তৈরি করা। 2 নম্বর, পাশ্চাত্য আধিপত্য থেকে মুক্ত থেকে ভারতীয় বিজ্ঞান চর্চার পথ সুগম করা। 3 নম্বর, তরুণ ছাত্রছাত্রীদের বিজ্ঞান গবেষণায় উৎসাহ দেওয়া ও শিক্ষা প্রদান। বিজ্ঞান শিক্ষায় অবদান পয়েন্ট। তো 1 নম্বর পয়েন্ট আছে নির্ভরযোগ্য গবেষণা কেন্দ্র। বসু বিজ্ঞান মন্দির ভারতের অন্যতম প্রাচীন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এখানে উদ্ভিদবিদ্যা, পদার্থবিজ্ঞান ও রেডিও তরঙ্গ নিয়ে বহু গুরুত্বপূর্ণ গবেষণা হয়। 2 নম্বর, দেশীয় প্রযুক্তির উন্নয়ন। এই প্রতিষ্ঠানে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি নিজের হাতে তৈরি করেছিলেন জগদীশচন্দ্র বসু, যাতে বৈজ্ঞানিক উপকরণে বিদেশের উপর নির্ভরতা না থাকে। 3 নম্বর, আন্তর্জাতিক স্বীকৃতি। এখান থেকে প্রকাশিত গবেষণাপত্র উদ্ভাবন আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়। 4 নম্বর, বিজ্ঞানী তৈরির উৎস। এই প্রতিষ্ঠান বহু তরুণকে বিজ্ঞান গবেষণায় অনুপ্রাণিত করে, যারা পরবর্তীকালে ভারতের বিজ্ঞান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর, ভারতীয় বিজ্ঞান চেতনার প্রসার। বসু বিজ্ঞান মন্দির ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যে ভারতে উচ্চমানের বিজ্ঞান চর্চা সম্ভব। উপসংহার: বসু বিজ্ঞান মন্দির শুধু একটি গবেষণাগার ছিল না, এটি ছিল বাংলায় ও ভারতে আধুনিক বিজ্ঞান শিক্ষার পথিকৃত প্রতিষ্ঠান। জগদীশচন্দ্র বসু নিরলস প্রচেষ্টা ও দেশপ্রেমের ফলেই এই প্রতিষ্ঠান বাংলার বিজ্ঞান শিক্ষার ইতিহাসে উজ্জ্বল অধ্যায়ন রচনা করেছে। বিভাগ 15 বা 16টি বাক্য উত্তর দাও। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। ভূমিকা: ভারতের ইতিহাসে 1857 সালে সিপাহী বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বৃহৎ সংগঠিত প্রতিরোধ। যদিও প্রথমে এটি সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ধীরে ধীরে এটি বিভিন্ন শ্রেণীর, ধর্মের ও পেশার মানুষের অংশগ্রহণে এক বহুমাত্রিক আন্দোলনে পরিণত হয়। এই বিদ্রোহের প্রকৃতি ছিল জটিল ও বহু স্তর বিশিষ্ট। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ। সামরিক বিদ্রোহ। 1 নম্বর পয়েন্ট, বিদ্রোহের সূচনা ঘটে মেরঠ ক্যান্টনমেন্টে, যখন সিপাহীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। শুকুরের চর্বি মুসলমানদের জন্য এবং গরুর চর্বি হিন্দুদের জন্য ধর্মীয়ভাবে অশুদ্ধ হওয়ায় সিপাহীদের মধ্যে অসন্তোষ চরম হয়ে ওঠে। কার্তুজের এই ইস্যুটি বিদ্রোহের প্রাথমিক আগুন জ্বালিয়ে দেয়। 2 নম্বর পয়েন্ট, ধর্মীয় ও সামাজিক প্রতিরোধ। ব্রিটিশ শাসকেরা হিন্দু, মুসলিম ধর্মীয় রীতিনীতি ও কৃষ্টি সংস্কৃতিকে অগ্রাহ্য করে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেয়, যেমন সতীদাহ প্রথা রদ, বিধবা বিবাহ আইন, ধর্মান্তরকরণ ইত্যাদি। অনেক ভারতীয় এই সংস্কারগুলিকে তাদের ধর্ম ও সংস্কৃতির উপর হস্তক্ষেপ হিসেবে দেখেন।
ফলে এটি কেবল সামরিক নয়, ধর্মীয় ও সামাজিক রক্ষণশীল শক্তির প্রতিরোধও ছিল। 3 নম্বর পয়েন্ট, কৃষক ও প্রজার বিদ্রোহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব নীতি, অত্যাচারী জমিদার ব্যবস্থার পৃষ্ঠপোষকতা এবং কৃষকদের উপর আর্থিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে গ্রাম অঞ্চলের কৃষকেরাও বিদ্রোহে যোগ দেন। তারা জমিদারদের এবং কোম্পানির কর্মকর্তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। তাই এটি একটি গ্রামীণ অর্থনৈতিক বিদ্রোহ হিসেবেও বিবেচিত হয়। 4 নম্বর, রাজনৈতিক ও রাজন্যবর্গের প্রতিরোধ। ব্রিটিশরা বিভিন্ন ছোট বড় রাজ্য ভেঙে নিজেদের শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিল ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে। এর ফলে অনেক স্থানীয় রাজা তাদের রাজ্য হারিয়ে ক্ষুব্ধ ছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, কানপুরের নানা সাহেব, অযোধ্যার বেগম হজরত মহল প্রমুখ এই বিদ্রোহে সক্রিয় অংশগ্রহণ করেন। দিল্লিতে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে সম্রাট হিসেবে ঘোষণা করে একটি কেন্দ্রীয় নেতৃত্বের আয়োজন করা হয়। ফলে এই বিদ্রোহ রাজনৈতিক চেহারাও পায়। 5 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদের প্রাথমিক স্ফুরণ। যদিও এই বিদ্রোহে জাতীয় নেতৃত্ব একটি নির্দিষ্ট পরিকল্পনা বা সমন্বিত দৃষ্টিভঙ্গি ছিল না, তথাপি এটি ভারতীয়দের মনে জাতীয় চেতনার বীজ বপন করেছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। 6 নম্বর, আঞ্চলিক ও সীমাবদ্ধ প্রকৃতি। এই বিদ্রোহ প্রধানত উত্তর ভারত, মধ্য ভারত এবং কিছুটা পশ্চিম ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল। পাঞ্জাব, দক্ষিণ ভারত ও বাংলার প্রধান অংশ এতে সক্রিয়ভাবে অংশ নেয়নি। এই সীমিত ভৌগোলিক পরিসর বিদ্রোহের কার্যকারিতা সীমিত করে দেয়। উপসংহার: 1857 সালের সিপাহী বিদ্রোহ শুধু মাত্র একটি সামরিক বিদ্রোহই ছিল না, বরং এটি ছিল ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অসন্তোষের সম্মিলিত বহিঃস্থ প্রকাশ। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বড় মাপের সংঘবদ্ধ প্রতিরোধ, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। যদিও এটি সফল হয়নি, তবে এর প্রভাব ছিল গভীর এবং দীর্ঘস্থায়ী। 5 রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি, শিক্ষাবিদ এবং সমাজচিন্তক। ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার গোঁড়ামি, যান্ত্রিকতার বিরুদ্ধে তিনি একটি মুক্ত, মানবিক ও প্রকৃতি সম্পর্কিত শিক্ষার স্বপ্ন দেখেছিলেন। এই ভাবনা থেকেই শান্তিনিকেতনের সৃষ্টি এবং পরবর্তীতে বিশ্বভারতীর প্রতিষ্ঠা। শান্তিনিকেতনের ভাবনা ও প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, প্রকৃত শিক্ষা মানে কেবল বই পড়া নয়, বরং শিক্ষার্থীদের পূর্ণ মানসিক বিকাশ। তিনি প্রকৃতির সান্নিধ্যে গুরু শিষ্য পরম্পরায় শিক্ষা লাভের প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে আধুনিক আকার দিতে চেয়েছিলেন। এই ভাবনার প্রতিফলন ঘটেছিল শান্তিনিকেতনে। 1863 সালে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি আশ্রম স্থাপন করেন। 1901 সালে রবীন্দ্রনাথ এই জায়গায় একটি ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন, যা ছিল এক নতুন শিক্ষা পদ্ধতির সূচনা। এখানে ছিল খোলা পরিবেশে পাঠদান, শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখানো এবং শিল্প সংস্কৃতির চর্চা। বিশ্বভারতীর গঠনের উদ্যোগ। রবীন্দ্রনাথ চাইতেন ভারত ও বিশ্বের মধ্যে একটি জ্ঞান সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করতে। এই উদ্দেশ্যে 1921 সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতীর মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, সৃষ্টিশীলতাকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করা এবং বিশ্ব সংস্কৃতিকে ভারতের সঙ্গে যুক্ত করা। এখানে সংস্কৃত, পালি, চীনা, জাপানি, আরবি, পার্সিক, বাংলা, ইংরেজি সহ নানান ভাষা ও সংস্কৃতির চর্চা শুরু হয়। বিশ্বভারতীতে শুধু দেশি নয়, বিদেশি ছাত্রছাত্রীরাও, পণ্ডিতরাও অধ্যয়ন ও গবেষণায় অংশ নিতেন। উপসংহারে বলা যায় যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ ছিল ভারতীয় শিক্ষার জগতে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি ছিল এক মানবিক, উদার ও বিশ্বজনীন শিক্ষা আদর্শের প্রতীক। আজও বিশ্বভারতী রবীন্দ্র চিন্তার ধারক ও বাহক হিসাবে বিশ্ববাসীর কাছে শ্রদ্ধার স্থানে অধিষ্ঠিত। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যাদের আগের বা পরের ভিডিও দরকার, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে।
Thank you for watching my video.